হরি বল হরি বল। ওমা আসর কি জমিয়ে গেছে নাকি? মানুষজন সে একদম বসেই রয়েছে, ওঠে না কেউ। আমি ভাবছি সকাল সকালে শুরু হবে, সকাল সকালে শেষ হবে, তো 11টা বাজে গেছে, কোনো বক্তদের নরম সরণ নাই। এই যে কয়টা মানুষ 3 ঘন্টা ধরে একভাবে বসিয়ে রয়েছে। গান একটা গাইয়ে দিই আগে নাকি, নাকি ছাড়িয়ে দিয়ে একটু গুটিয়ে আসো। আহা কারণ আমরা জগতে এসে কেউ আল্লাহ কই, কেউ হরি কই, তাই না? কেউ কৃষ্ণ কই। আমাদের নিজেদের সনাতন ধর্মের মধ্যে যে কত গোলমাল তা কোয়ার কায়দা নেই, তাই না? এইখানে দাঁড়িয়ে পাগল বিজয়বাবু একটা গান রচনা করেছিলেন। তা আমিও এইভাবে বলছিলাম যে কোন পথে গেলে ভগবানরে পাওয়া যাবে, তাই না? যে মানুষ সংসারে থাকবে নাকি সংসার ছেড়ে চলে যাবে? বলছেন না, সংসারেই থাকতে হবে, তাহলেই ভালো হবে। যে কারণে নিত্যানন্দকে সেই গারস্থ ধর্ম শিক্ষা দিয়ে গেছে। ওটা পরে বলবো না, কেন গান গায়। ধরো আহা আমরা কত নামে ধরা ধামে, আমরা বহু নামে এই ধরা ধামে, ওরে কত রকমে ডাকি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি আহা আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি। বাবা বাবা জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি। কেউ বা তোমায় বলে ভগবান, গড বলে কেউ কোন সে আহ্বান। কেউ খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাথিয়া। ও কেউ কয় পাপিয়া, কেউ বা তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান। কেউ খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাথিয়ান। ও কেউ কয় পাপিয়া। গাইলাম জনক ভরে মুখস্থ গান, জনম ভরে মুখস্থ গান, জনক ভরে মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার বাবা বাবা জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি। সকল শাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি মাতা পিতা নাই। তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই। ও বসে ভাবি সকল শাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি মাতা পিতা নাই। নামকরণ কে করিল বসে ভাবি তাই। ও বসে ভাবি তুমি নামি কি অনামি হেসাই, নামি হেকি নামি হেসাই, নামি কি
হেসাই আমরা তার বুঝিবা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি? বাবা বাবা জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি? তোমায় কেহ পিতা কেহ পুত্র পাই, বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলার সকল আবার কারো কিছু নয়। ও কারো কিছু না। কি বলছে? তুমি কখনো কারো পিতা হচ্ছ, কখনো কারো পুত্র হচ্ছ, আবার সকল আর সকল আবার তুমি কারো কিছু না, তাই তো? ওই জন্য শাস্ত্রে লেখা আছে যে আমারে কে জন্ম দেয় আর আমারে কেই বা মারে। গীতা লেখা আছে না, জন্ম কর্ম চ মে দিব্য মে এবং জবেত্তি তক্তা আতম তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মহামেতি সহর্জন। এই জগতে আমার জন্ম কর্ম কিছু নাই। যদি কেউ এটা জানতে পারে, জগতে তার আর পুনর্জন্ম নিয়ে আসতে হয় না, তাই না? এই জন্য পাগল বিজয় বললেন, তোমায় কেহ পিতা কেহ পুত্র কয়, বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলার সকল আবার কারো কিছু নয়। ও কারো কিছু না। দয়াল তোমার আসল কি পরিচয়, তোমার আসল কি পরিচয়? তোমার আসল কি পরিচয় তা জানি তা কি না কি। জানিতে চাই দয়াল বাবা। তোমার আসল নাম কি? জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি? তাই পাগল বিজয় বাবু বললেন যে মনের কথা খুলে কই, আমি কিন্তু খাঁটি বাবের মানুষ নই। গোল বেঁধেছে মনের মাঝে কাজ এই পাগল দেখাই মানুষ। কিন্তু আপনারা কি তাই ভাবেন? যিনি এমন মহামানব, যার গান কবি গানে না গাইলে কবি গানই অসমাপ্ত থেকে যায়, সেই পাগল বিজয় সরকার কি মনের মধ্যে গোল বেঁধে পাগল হয়েছিল? যে পাগল বিজয় সরকারের আশীর্বাদে বুড়ির গর্ভেও সন্তান হয়। কি বাবা জানেন না আপনারা? একবার পাগল বিজয় সরকার এইবার আসরে দাঁড়িয়ে কবি গান করছে। এমন সময় এক জনম দুঃখিনী মা গিয়ে পাগল বিজয়ের চরণে প্রণাম দিয়ে বলছে, বাবা আমি হলাম জনম দক্ষিণী মা, আমাকে মা বলবার জন্য জগতে কেহ নাই। আমি একটা নারী হয়ে জগতে এসেছি, কিন্তু যদি মা ডাক শুনতে না পাই তাহলে আমার মতো অভাগী আর জগতে কেউ নাই। এ পাগল, তুমি কথা নিয়ে আমাকে এই আশীর্বাদ দিও, তুমি আমাকে আশীর্বাদে করো দান, যেন আগামী বছর আস্তে আস্তে আমার গর্ভে আসে একটা ফুটফুটিয়ে সন্তান। এমন ভাবে নিবেদন যখন করেছে বাবা, পাগল বিজয় সরকার মাথায় হাত দিয়ে কয়, যাও মা, সামনের বছর আস্তে আস্তে তোমার একটা ছেলে হবে, আর সেই ছেলে নিয়ে এই আসরে দাঁড়াইয়ে কবি গান গাবো। সে মায়ের বয়স 60 বছর পার হইয়ে গেছে, তার শরীরে জোয়ার বাটা নাই। আমার কাছে বলেন দেখি এই অসম্ভব সম্ভব হয় নাকি? তা যখন আসর থেকে চলে গেছে, ওই দিন গান ছিল রসের কবি রসিকলাল সরকার, যিনি বিজয় সরকারের অন্যতম শিষ্য ছিলেন। এই অনাদি বাবু সবাই কিন্তু বিজয় সরকারের ছাত্র বেশ। তাহলে আশীর্বাদ যখন দিয়ে দিয়েছে, রসিক বাবু ডাক দিয়ে বলছে, বাবা ফাইজলেমি করার জায়গা পাও না? না কই কেন? কই তুমি কারে আশীর্বাদ দেছো দেখিস? বুড়িরে আশীর্বাদ দেছো যে সামনের বছর তো ছেলে হবে। বিজয় সরকার কয়, বাবা কইস কি তুই? কয় আয় ঠিকই কইস, ওই বুড়ির বয়স প্রায় 60 বছর পার হইয়ে গেছে, কান দিয়ে পড়িছে আর মন গলিয়ে গেছে, আশীর্বাদ দিয়ে দোষ বুঝতে পারি না যদি কাজ না হয় কবি গান ছুটিয়ে যাবে না। কারণ এই কবিদের আশীর্বাদে নাকি অসম্ভব সম্ভব হতে পারে, তাহলে কিন্তু এই অসম্ভব সম্ভব হয় না, তাই না?
এখন বাবা আমি দান নাড়িয়ে তুললাম, ভাবলাম যে ভগবান রক্ষা করবে নে, মেঘ হইছে কালো বৈশাখী মেঘ, ওই চিন্তা করলে কাজ হবে না। ভাবতে হবে আমারে ভগবান দেশে কিন্তু আমার দায়িত্ব বোধ দিয়ে জগতে পাঠাইছে, তাহলে আমার দান উঠেই ফেলতে হবে, দান বেচবে না। আর যদি ওইভাবে ভগবান যা করে করে ফেলাই তুলাম, ও তো বৃষ্টি ছাতা বেশি বাইশে চলে যাবে। বিজয় সরকার বলছে বাবা আমি কি আশীর্বাদ দিছি? কয় হ্যাঁ তুমি আগে আশীর্বাদ করেছো দান, আগামী বছর আস্তে আস্তে তার গর্ভে আসবে একটা ফুটফুটিয়ে সন্তান। পাগল বিজয় কয় শোন বাবা রসিক, সব জায়গায় সব যুক্তি খাটাস নিয়ে, যদি আমি আশীর্বাদ তারে করি দান, তাহলে সেই আশীর্বাদ বিফল হবে কেন? আমি আশীর্বাদ যখন করেছি ওর গর্ভে আগামী বছর আস্তে আস্তে সন্তান হবেই। কারণ আমি যখন আশীর্বাদ করি তখন তো আমি বিজয় সরকার ছিলাম না, তখন কবি রসরাজ তারক গোসার ভূমিকায় ছিলাম, যে তারক গোসাই শ্রী শ্রী হরিচাঁদের লীলামৃত রচনা করেছে, যার মুখের বাক্যে রামায়ণের কথা পাল্টে যেত। এইসব মহামানব বাক্য সিদ্ধ ছিল যারা, তাহলে যদি বাবা তারকের কৃপা হয়, কথা কখনো মিথ্যা নয়, দেখবি যদি বাবা তারক কৃপা করে তাহলে সামনের বছর আস্তে আস্তে ওই মহিলার গর্ভে, ওই উড়ির গর্ভে সন্তান হবে। তা বলছে যে আমিও প্রার্থনা করি, হে বাবা তারক তুমি আমার কথা নিও, তুমি যেন তোমার কৃপা করে ভক্তের মনোবাসনা পূর্ণ করো, আমার দ্বারা, আমার মতো ভক্তের দ্বারাই যেন তোমার নামের কলঙ্ক কখনো না হয়, এমন ভাবেই প্রার্থনা করেছে। তা বাবা দেখা গেছে পরের বছর সত্যি সত্যি যখন কবি গান গাচ্ছে, এমন সমান সেই মা এসে পাগল বিজয় সরকারের চরণে সন্তানটা দেখিয়ে বলছে বাবা এই যে তোমার সন্তান। বিজয় সরকার কয় বাবা আমার সন্তান কি করি হয়? কয় কেন মনে নাই গত বছরে এখানে এই আসরে দাঁড়ায় কবি গানে আসে যে আমার আশীর্বাদ দিলে না, যে সামনের বছর আস্তে আস্তে তোর ছেলে হবে, তাই তোমার আশীর্বাদের ফলে আমার এই পুত্র জগতে মেলে, কারণ এ পুত্র তো আমার না, এ পুত্র তো তোমার দেওয়া বরের, এই জন্যই তোমার পুত্র তুমি রাখো। যে ছেলে বনগা ডিপার্টমেন্টে বড় অফিসার হয়েছিল, এই বনগায় বাড়ি, রেলের অফিসার, হয়তো এখন মারা গেছে, মানে অম্বরীশ নাম ছিল, এটা মিথ্যা কথা না। তাহলে যে পাগল বিজয় সরকারের আশীর্বাদে 60 বছর মহিলার গর্ভ সন্তান হয়, সে কি এমনি শুধু কাজের পাগল নাকি? প্রকৃতই একজন পাগল। এই জন্য প্রতিটা গানের পদে পাগল বিজয় সরকার কয় না, পাগলের মতো যা কবে তাই হয়ে যায়। সেই পাগল বিজয় সরকার বলছে, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। আমার বুকে জানাই মুখে তাই কই, বুকে জানাই মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি, গানের প্রীতি ছেড়ে দিয়ে এবার ভূমিকাতে যাই, বলভদ্র নামটি ধরে আমি সভাতে দাঁড়াই, প্রথমবারে কয়েকখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে সে জবাব করলো দান। এই জন্য আমি আগেই যে বলেছি, অভাব ধরা কবির স্বভাব তাই তো করিতেছি। কি বলছে এখানে? বলে গেছে যে প্রেম ভক্তির দ্বারা
বিশ্বাসের দ্বারা ভগবানকে পাওয়া যায়, কিন্তু দেখবেন অনেক সময় ওই ভক্তি বিশ্বাসের দ্বারাও কাজ হয় না, হয় নাকি? আমি বনে গেলাম, আমারে জাত সাপে কামড়াইছে, আমি ভাবলাম ভক্তি বলে যে আমারে অজগর সাপে কামড়াইছে, কোনো ছাতা হবে না। কি বাবা, কাজ হবে? বাড়ি আসতে আসতে কাম সারা হয়ে যাবে। আমার তো ভক্তি বিশ্বাস ছিল, তাই বলে কি আমি রক্ষা পাবো? কোনোদিন হবে না। ঘরে আগুন লাগিছে, ভাবলাম ভগবান আছে, অসুবিধা হবে না, কোনো কিছু করলাম না, আমার বিশ্বাস আছে ভগবানের পর, আমার ঘর পুড়াবে না। দেখবেন 5 মিনিটের মধ্যে ঘর পুড়িয়ে ছাই হয়ে গেছে। কি বাবা, খারাপ করছে নাকি? আমি ভক্তি বিশ্বাসের বলে ভাবলাম যে ওই আম গাছে জাম হবে, তা আসলে কি তাই হবে নাকি? এই জন্য এগুলো আষাঢ়িয়ে চাটাম ছাড়া কিছু না। ভক্তি প্রেমের দ্বারাই ওই একজন পাইছে বলে সবার কাজ হবে তা হবে না, তাই না? এই জন্য আচ্ছা বাবা, আরো গানের অনুরোধ আছে, তাহলে আমি নেমে যাই, দাদারা একটু গাই, পরে দুজনের লড়াই হোক নাকি? এই জন্য যেটুকু পারে আরো এসে বলুক, প্রশ্ন আর নতুন করে করলাম না। এইখানেতেই আমার পালায় আমি সাঙ্গ করতে চাই, এরপরে আসবেন আমার মহাপ্রভু, তাই দেখিয়ে সে কোন ভাবে, সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবতত্ত্বই আমাদের বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো আবার হইবে খুশি, তাই তো অন্তরে আমি করি বিবেচনা, আর তাহারে বেশি কথাই আমি বলিতে যাব না। এই পর্যন্ত সাঙ্গ করব, মনে আছে ভাবো, যদি পারি পরের বার আরো কথা বলে যাব। যাক, তবে বেশি কথাই আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। সবাতেই আছেন জন ভক্তগণ, বন্দনা করে এই সবারই চরণ, সকলের কাছে করি আত্মনিবেদন, ভুল ত্রুটি হলে পরে করিবেন মার্জন। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। যাক, তবে বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সংপারণ। এরপর মহাপ্রভু সভাতে আসিবে, তাহার মনে কথাগুলো বুঝাইয়া বলিবে। দেখিয়েছি কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবের ভাবতত্ত্ব বুঝাইয়া দেয়। আমি কেন তারা এবার বলতে বেশি যাই, বেশি বলে আমার নামে প্রয়োজন নাই। এদিকে তার চন্দ্রা ভক্ত বারবার বন্দনা করে যায় সবার চরণ, ভক্ত যদি ভাই আশীর্বাদ করো চন্দ্র তুলে দেয় আমার ফিরে, তবেই তো জীবন ধন্যবাদ চাই, প্রণাম জানা সুবাঙ্গা পাই। এদিকে তার চন্দ্রা মাতৃ যাত্রী সকলের চরণে জানায় প্রতি ভিত্তি ভক্ত আছেন, যাহা কেউ করবে না চরণ, আপনারা করলেই আশীর্বাদ বুঝছে যেমন চিত্তে বেশি তখন বেশি কথা বলবো। এই পর্যন্ত ভাবে পেলে আমার সাঙ্গ হয়ে গেল। জয় জয় সাধু প্রেমন্দার, সবাই মিলে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। দেখতেছি রাত ভরিয়ে গান গাবো আজকে, রাত ভরিয়ে গান গাবো, সকাল সকাল বাড়ি যাবো, তাতে যাওয়াই হোক গিয়া, কি কি তাই না? আচ্ছা, এখানে ইউটিউব চ্যানেল আছে, প্রাণের বাউল, পাগল বাউল, তাই তো? এই দুইজনের দুই ইউটিউব নাকি? এইটারে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, তাহলে বিভিন্ন রকম কবি গান, বাউল গান শোনা যাবে, তাই তো? একটার নাম প্রাণের বাউল আর একটার নাম পাগল বাউল, দুইটাই তো ভালো, হেভি নাম। হ্যাঁ, সুন্দর। আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাদের এই কবি গান, বিভিন্ন বাউল গান দেখতে পারবেন। আচ্ছা, ওরা 2-3 মিনিট একটু বাইরে যাক, বাবা এদিক সেদিক যাও, যাও একটু ঘুরে আসো। আমার বলভদ্রের আলোচনা শুনলেন, কয় আমার কেন ভক্তি হলো না, আমি কেন গাছের মাথায়? বেশ তাৎপর্যতাপূর্ণ প্রশ্ন করেছে একটা। ব্যাপার কি জানো? তৎকালীন সময় বিয়েতে যৌতুক দিত। আমার কথা, এই কথা বলো না, এই যারা বাড়ি যাবার তারা সকাল সকাল চলে যাও, দম্মের দোয়াই, তাই না? যারা বাড়ি যাওয়ার তারা সকাল সকাল চলে যান, আমায় এখন নকশিকাতার গান গাইতে হবে বিজয়বাবুর। এই বাচ্চাগুলোকে সরান। হ্যাঁ বাবা, তোমরা যারা যারা বাড়ি যাবা, এর পিছনে মিটিং করে না। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, ও প্রসাদ গ্রহণ করছে, আচ্ছা ঠিক আছে, হোক। তা আগেকার দিনে বিয়েতে যৌতুক দিত না মা? দিত তো। একজন নতুন বিয়ে করেছে, তা যে বিয়ে করতে গেছে
ও শরীর হচ্ছে ষাঁড়ের মতো, বুঝলেন তো? ষাঁড় তো চেনেন। আর যার মেয়ে, মেয়ে হচ্ছে রোগা পাতলা। ও মনে মনে ভাবছে, শ্বশুর মনে মনে ভাবছে যে এই জামাইয়ের কাছে যদি মেয়ে দেই বিয়ে, তাহলে তো আমার মাইয়ে কিলো ইয়ে মারিয়ে ফেলবে। আচ্ছা, এই মন্দিরের বাচ্চা কাচ্চাগুলো আমি কি বুঝতে পারছি না যে কমিটির এতগুলো মানুষ, এরা কি কেউ দেখছেন না? আমি বারংবার বলছি এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করুন। এত সুন্দর আসরটা, এই কয়েকটা ছোট ছোট মানুষ, ওরা তো বুঝবে না, ওদের তাড়া দিলেও হবে না, ওদেরকে ভালোবেসে নিতে হবে। ওরা খুব ছোট মানুষ, ওরা কি এখন এই গানের মর্ম বুঝবে? ওদেরকে ভদ্রভাবে বুঝাতে হবে, না কাছে থাকতে হবে। এখন শ্বশুর মনে মনে ভাবছে জামাইকে বিয়েতে কি যৌতুক দেওয়া যায়, বুঝলেন তো? মনে মনে ভেবে জামাইরে যৌতুক দিয়েছে কি জানেন? 2 আড়িয়ে গরু, এড়ে গরু, দুটো আড়িয়ে গরু বিয়েতে যৌতুক দিয়েছে। জামাই মনে মনে ভাবছে মানুষের গাড়ি দেয়, বাইক দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আলমারি দেয়, শোকেস দেয়, খাট দেয়, আমারে আড়িয়ে গরু দিল কেন? জামাই তো চাষা মানুষ, মনে মনে ভাবছে আড়িয়ে গরু যৌতুক দিয়েছে। তৎকালীন সময় কিন্তু রাশিয়ান ট্র্যাক্টর ছিল না, ওই আড়িয়ে দিয়ে জমি চাষ হতো না মা, বলদ দিয়ে জমি চাষ। জামাই মনে মনে ভাবছে আড়িয়ে দিয়ে লোকের জমি চাষ করব, তাতে 1 বিঘে জমি চাষ করলে 200 টাকা পাবো পারিশ্রমিক, 2 বিঘে চাষ করলে 400 টাকা পাবো, সংসার ক্যালকেলাইয়ে চলে যাবে। 2-4 দিন জমি কন্ট্রাক্ট নেছে, 500 বিঘে জমি। 2-4 দিন জমি চাষ করার পরে ওই আইয়ে বুঝতে পারিছে শালা আমারে তো নিয়ে আইছে জমি চাষ করতে, আমি তো এইভাবে জমি চাষ করব না। আইয়ে ফাজিল কম না, আইয়ে কোনো রকমে 2 পাক ঘুরিয়ে ঠ্যাং উঁচু করিয়ে শীত হয়ে শুয়ে পড়িছে। লোকের কন্ট্রাক্ট নেওয়া জমি, লোকের কন্ট্যাক্ট নেওয়া জমি, আর আইডিয়া যদি শুয়ে পড়ে মাথা ঠিক থাকে, ভেজা গরম হয়ে যায় না। পাশুনি যে লাঠি ছিল হাতে, ওই লাঠি দিয়ে গরুর পাশারে গুতোচ্ছে, ওট ওট। গরু মনে মনে কয় শালা জান যায় যাক, মান দেবো না, মানে মরিয়ে যাই যাব, জমি চাষ করবো না। দেখবেন পুরুষ মানুষের একটা ধর্ম আছে, বাইরে যাইয়ে অন্য লোকের সাথে গন্ডগোল বাঁধাবে, সেখানে গন্ডগোল করিয়ে যদি জিততে না পারে, বাড়ি যাইয়ে বউয়ের সাথে গন্ডগোল বাঁধাইয়ে দেবে, যে কোনো জায়গায় জিততে পারি আর না পারি বউয়ের সাথে গন্ডগোল করিয়ে জিতবো। এ বেটা মানুষের একটা ধর্ম। এখন ওই জানেন তো শ্বশুরের গরু দেশে আর গরু হাঁটছে না, ওর রাগ হয়েছে, বাড়ি যাইয়ে 3 রাস্তার মোড়ের থেকে 2 হাতে 1 লাঠি ভাঙছে, জিএল গাছের কষা। বউ হলো রোগা ল্যাকলিকা, টানিয়ে টুনিয়ে 20 কেজি ওজন হবে, মারিয়ে ফুলইয়ে 2.5 কুইন্টাল বানাই ফেলাইছে। ওর বউ কয় মারো কে, এ শালি এ, তোর বাবা কি চুরির টাকার গরু দেশে নাকি, গরু যে হাঁটে না? কয় দেখ, স্বামীরে কয় দেখো আমারে মারলি গরু হাঁটবে না, তাহলে কি করতে হবে? কয় পাশের বাড়ি নতুন একজন কবিরাজ আছে, ওর নাম আছে গ্যাদন কবিরাজ, তুমি ওর কাছে যাও, ও ওষুধ তৈরি করে দেবে, তোমার গরু হাঁটানোর ওষুধ, গরু সাথে সাথে দৌড়নি শুরু করবে। বউয়ের কথা শুনিয়ে গ্যাদনের বাড়ি গেছে। গ্যাদন কাকা, কি শুনলাম তুমি নাকি গরু হাঁটানোর কবিরাজ হইছো? কয় হ্যাঁ। কয় তাহলে আমার গরুটা হাঁটানোর ব্যবস্থা করো। গ্যাদন কয় ওষুধ তৈরি করে দেবো, 500 টাকা লাগবে। ও কয় 1000 টাকা দেবো, ওষুধ দাও। ও কয় তুই বাড়ি চলে যা, কালকে এসে ওষুধ নিয়ে যাবি। গ্যাদনের হচ্ছে অটোমেটিক ওষুধ, বুঝলেন তো? 100 কাঁচা লঙ্কা শিলনোড়ার উপরে রাখে ভালো করে বাটিছে, বাটিয়ে কাঁচের বোতলের ভিতরে ভরিছে, ওই যে 100 পাওয়ারের। আর 200 শুকনো লঙ্কা ভালো করে বাটিয়ে কাঁচের বোতলের ভিতরে ভরিয়ে জল ঢালিছে, ওই যে 200 পাওয়ারের ওষুধ তৈরি হয়ে গেছে। পরের দিনে গেছে, ও কাকা, গ্যাদন কাকা আমার ওষুধ কই? কয় এই যে সবুজ কালার দেখছিস, এইটা 100 পাওয়ারের, আর এই যে লালচে কালার দেখছিস এইটা 200 পাওয়ারের। কয় ওষুধ খাওয়াবো কখন? কয় দূর বোকা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি সব সময় ওষুধ খাতি কয় নাকি? কয় না, তা তো কয় না। কয় আমার ওষুধ ওইরকম খাওয়ানি লাগে না, কি করতে হয়? কয় লেয়াজ উঁচু করিয়ে পাশার মধ্যে ভরিয়ে দিতে হয়। প্রথমে 100 পাওয়ার দিবি, তাতে যদি নিত্যায় কাজ না হয় তারপরে 200 পাওয়ার দিবি। তা আমার মনে হয় 100 পাওয়ারের বেশি লাগবে না, বুঝলেন তো? এখনো ওষুধ নিয়ে বাড়ি চলে গেছে। পরের দিন জমিতে যাবে, বউটারে সাথে করে নিয়ে গেছে। আইয়ের সাথে যদি বলে না পারে, নাঙল জুয়ালে গরু জুড়িয়ে দিয়েছে, গরু কোনো রকমে 2 পাক ঘুরিয়ে
ঠ্যাং ওপর দিক দিয়ে শীত হয়ে শুয়ে পড়িছে। বউটারে কয়, এই দাঁড়াইয়ে দেখিস কি, এইদিকে আয়, ন্যাজ উঁচু কর। ওই গরুর ল্যাজ উঁচু করিছে, ওই 100 পাওয়ার সব গরুর বাসায় ভরিছে। তা আমার কাছে বলেন দেখি, গরুর ফাঁসায় যদি লঙ্কা বাটা জল ডালা হয়, ও জাগায় থাকে নাকি? মোটর সাইকেলের আগে দৌড়োয় না? হ্যাঁ, গরু তো নাঙল জল ভাঙিয়ে দৌ। ও মনে মনে কয়, ওরে শালা কি কবিরাজ, বাড়ির পাশে এইরকম এ গ্রেটের কবিরাজ ছিল তো বাবার জন্মে জানতাম না। গরু আর দাঁড়াইয়ে ধরতেই পারে না, বুঝলেন তো? দাঁড়াইয়ে গরু ধরতে পারতেছে না। গরুরে কয়, দাঁড়া দাঁড়া। গরু আড়ে আড়ে কুতকুতাইয়ে তাকায় আর ভাবে মনে আবার দেবে, আরো জোরে দৌড়োয়। 2.5 ঘন্টা হয়ে গেছে, গরু আর দাবড়াইয়ে ধরতেই পারতেছে না। ওর মাথায় হঠাৎ করে বুদ্ধি এসছে, শালা তো নিজের শক্তিতে দৌড়াচ্ছে না। যে গরু 2 পা হাইটেই চিত হয়ে শুয়ে পড়ে, সেই গরু দিন ভরে দৌড়চ্ছে, নিজের শক্তিতে দৌড়াচ্ছে না। গরু দৌড়াচ্ছে ওই 100 পাওয়ার ওষুধের শক্তিতে। এখন আমার যদি গরু ধরতে হয়, আমি আমার নিজের শক্তিতে পারবো না, ওই গরুর চাই আরো 100 পাওয়ার বেশি আমার দরকার। বউটারে কই, খাড়াইয়ে দেখিস কি, এইদিকে আয়, আমার লুঙ্গি উঁচু কর, ওই 200 পাওয়ার আমার বাসায় ভর, আমার বাসায় ভর, দেখি শালার গরু যায় কোন খাই। সাটাল, তুমি সাটাল দিয়াও মরিছে তো, এইবার দেখো কায় তো পড়িছে। আমার সপ্তাহ দরকার আছে ইয়ং ছেলে পুলে। আমারে কয়, সরকার মশাই আমাকে জন্য কিছু করলেন না, খালি বয়স্ক মানুষের জন্য শাস্ত্র কথা করছেন, আমাকে দুটি একটা গল্প টল্প কন। এগুলো তোমাদের জন্য নয়। ভক্তরা কেমন হয়, রাজহংসের মতো হয়, তাই না? রাজহংসের জল আর দুগ্ধ একের সঙ্গে দিলে রাজহংস কি করে, দুগ্ধটুকু খায়, জলটুক বর্জন করে। তেমনি তোমরা আমার ভালো কথাটুক গ্রহণ করবা, আর এই যে গল্প কথা যেগুলো আনন্দ দেওয়ার জন্য, এইগুলো গুঁড়ো গাড়ার জন্য এইটুক ঝাড়িয়ে ধুয়ে বাড়ি চলে যাবা। কি খারাপ কিছু করছি নাকি? যাক, তাহলে আর দরকার নাই, এইবার গান গাই, দাও বাড়ি দাও বাবা। একটা বিষয় কি বাবা, যদি কারোর ভক্তি না থাকে, সে ভগবানের সঙ্গ পায়? ভগবানের সঙ্গ ভক্তি বিনা কি পাওয়া যায়? বলভদ্র কেমন? বর্ণসরা আমের মতন। বর্ণসরা আম চেনেন? আমার কথাগুলো শোনো, ভালো কথাগুলো শোনো। বর্ণচরা আম চেনেন আপনারা? দেখবেন এক ধরনের আম আছে, গাছে পেকে যায়, ওই গাছে আম সবুজ অবস্থায় থাকে। আম পেকে গেলে বোঝা যায় না, বোঝে কেরা? পাখি যারা, তাই না? আম ওই যেমন আম তেমন ওই সবুজ হয়ে পেকে টপ করে নিচে পড়ে যায়, কিন্তু আম ভিতরে পেকে যায়, বাইরে কালারটা সবুজই থাকে। বলভদ্র ঠিক তদরূপ, ওই বর্ণচরা আমের মতন। বলভদ্রের বাইরেরটা শক্ত, কিন্তু হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরা। কৃষ্ণ প্রেম ভক্তিতে বলভদ্রের হৃদয় ভরা। বাবা বাবা, দাদা ভাই, ওরে নকশি কাথার মাঠে রে, ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। ও তাদের আশার বাসা ওরে ভেঙে গেছে রে, তবু চাই নাই ভালোবাসা বাসি। কত
আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চ গর্ভ, কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর, কত সুখে মিলেছিল মিলন মঞ্চকর। হঠাৎ আসিয়া কাল ওরে বৈশাখী ঝড় রে, সে ঘর কোথা গেল নীল বাসি, বাবুর বেলায় আলো বাজে দুপাইয়ার বাজে এমন একটা গান আমাকে গাইতে বললো কমিটি, এই গানটার ব্যাকগ্রাউন্ড আলোচনা না করলে গানটা প্রাণ পায় না। এই নকশিকাতার মাঠ একটা উপন্যাস রচনা করেছিলেন কে? পল্লী কবি জসীমউদ্দিন। বিজয়বাবু এক আসরে গান গাইছে। এই নকশিকাতার মাঠ ওই পুরো বইটাকে উপন্যাসটাকে মন্থন করি 5টা কলির ভিতরে বিজয়বাবু একখানা গান রচনা করলেন। বিজয়বাবু যে আসরে গান গাইছিলেন ওই আসরের ভিতরেই পল্লী কবি জসীমউদ্দিন সাহেব ছিলেন। উনি উঠে দাঁড়াইয়ে বিজয়বাবুকে বললেন, তুমি একটা রাক্ষসে কবি। বিজয়বাবু যারা ভক্ত তারা লাঠি নিয়ে চলে গেছে বিজয়বাবুরে মারবে। এই দাঁড়া, বিজয়বাবু বলল মারিস না। উনি আমাকে রাক্ষসে কবি কেন বললো দেখে শুনি। বিজয়বাবু জানতেন না ইনি সেই জসীমউদ্দিন। বিজয়বাবু বলল, আপনি আমাকে রাক্ষসে কবি কেন বললেন? বলছে, আপনি যে গানখানা গাইলেন নকশিকাতার মাঠ, ওই উপন্যাসটা, ওই কাহিনীটা আমার রচনা করা। আমি এত বড় একটা বই লিখন করেছি, ওই একটা বইয়ের ভিতরে পুরো ঘটনাটাকে লিখেছি। তা নিয়ে একটা কাব্য তৈরি হয়েছে, কিন্তু পুরো একটা উপন্যাসকে মন্থন করে মাত্র 5টা কলির ভিতরে আপনি তুলে ধরেছেন। অত বড় শাস্ত্রটাকে মাত্র 5টার কলির ভিতরে যে খেয়ে ফেলতে পারে তাকে তো রাক্ষসী কবি বলে। তাহলে আগেকার দিনে একজন কেউ যদি বড় হতো, কেউ যদি তেজস্বী মহর্ষি মহামানব হতো, আর একজনের প্রতি কত সম্মান শ্রদ্ধা ভক্তি তাদের ছিল। আর আমরা আজকাল নিজে একটু কিছু পারলি নিজের বড় হনু হনু মনে হয়। গুরুজনের প্রতি শ্রদ্ধা নাই, মা বাবার প্রতি ভক্তি নাই। তাই নকশিকাতার মাঠে রূপাই হলো তৎকালীন সময়ে মুসলমান সম্প্রদায়ের একজন নায়ক। রূপাইয়ের কালো অবয়ব কিন্তু দেখতে সুন্দর। রূপাইয়ের বিশেষ কিছু গুণ আছে। কি করে? রূপাই ভালো বাঁশি বাজায়, রূপাই ভালো লাঠিয়ালি করে, রূপাই ভালো ঘর চায়। আর সাজু তথা কথিত মুসলমান সম্প্রদায়ের একজন রমণী, অপরূপ রূপ লাবণ্য যৌবন। সাজুর একটা বিশেষ গুণ আছে, সাজু ভালো গান গায়। একবার দেশে অনাবৃষ্টি দেখা দিল, দেশে খরা। হ্যাঁ, সবাই জানে সাজু ভালো গান গায়। মুসলমান সম্প্রদায়ের কিছু মাওলানা মহর্ষিন মিলে সাজুর কাছে গিয়ে বলল, সাজু মা, তুমি তো ভালো গান গাও, তাহলে তুমি এক কাজ করো, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে জল ভাঙার গান গাইয়ে তুমি কিছু ভিক্ষা করে এনে আল্লাহর নামে সিন্দি দাও। সাজু মাওলানা মহর্জিনের কথা অনুযায়ী তার কিছু কয়েকজন বান্ধবীকে নিয়ে পাড়ায় পাড়ায় জল ভাঙার গান গাইতে গেল। কোথায়? রূপাইদের বাড়িতে। রূপাই ঘরের উপরে চাল ছাইছে, বললেন তো? রূপাই ঘরের উপরে চাল ছাইছে, আর সাজু গান গাইছে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ আসমান হইল টোটা টোটা ফাইটা
জল বিহনে শুকাইল ডাটা পালন কুই, শুকাইল ডাটা পালন আর শুকালো ভুই। আল্লাহ রে রে প্রাণী রে ছায়া রে তুই আল্লাহ রে শিশু কাঁদে মায়ের কোলে গোবর গোয়ালে, আতক সাতকি ডাকে বৈশা গাছের ডালে। আল্লাহ রে রে প্রাণী রে ছায়া রে তুই আল্লাহ রে আল্লাহ রে রে প্রাণী রে ছায়া রে তুই আল্লাহ রে। সাজুর গান রূপাইয়ের মরমে স্পর্শ করেছে। রূপাই আর সালের উপরে বসে থাকতে পারলো না, এক পলক সাজুর দিকে তাকিয়েছে, সাজু এক পলক রূপাইয়ের দিকে তাকিয়ে দুইজন দুইজনের ভেতরে হারিয়ে গেছে। রূপাই চালের থেকে নেমে এসে একটা থালায় কিছু চাল ডাল আলু কিছু টাকা দিয়ে সাজুর হাতে তুলে দিয়েছে। এত চাল দেওয়া না, ভালোবাসার চাল দেওয়া। এখন কেউ কাউকে না দেখে থাকতে পারে না। সাজু কি করে? সোজালা সোপালা শস্য শ্যামলা পল্লী গায়ের পদ ধরে সাজু নদীর বাঁকে জল আনিতে যায়। গাগরি কাকে করে সাজু নদীর বাঁকে জল আনিতে যায়। আর রূপাই সাজুকে দেখার জন্য গরানি মানুষ তো একটা দা হাতে করে নিয়ে ওই নদীর বাঁকে বাঁশ ঝাড় আছে, বাঁশ কাটতে গেছে। কিন্তু ওর বাঁশ কাটা তো মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো সাজুকে দেখা। বাঁশ কাটতে গিয়ে কোপ ওই বাঁশে না দিয়ে কোপ নিজের আঙুলে দিয়েছে, দপদপ করে রুধির ঝরে মৃত্তিকায় পড়ছে। সাজু দেখলো, হায় হায়, ছেলেটা আমাকে দেখতে গিয়ে নিজের হাত কেটে ফেললো। সাজু নিজের অঞ্চল ছেড়ে রূপাইয়ের হাত বেঁধে দিল। এই যে বেঁধে দিল না দিল, দুইজনের ভিতরে নিবিড় বন্ধন আরো তৈরি হলো। এখন কি করে? রূপাই মাঝে মাঝে সাজুদের বাড়ির সামনে দিয়ে যায়, লুঙ্গি উল্টো ক্রস করে চালে ভাজা নিয়ে খায়। সাজুর মা এটা লক্ষ্য করেছে যে রূপাই আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, আমার সাজুর দিকে তাকায়, আবার সাজুও রূপাইয়ের দিকে তাকায়। বুঝতে পেরেছে দুজন দুজনকে ভালোবাসে। তাই সাজুকে বলল, ছোট বাজাও। সাজুকে বলল, সাজু মা, আমার সাজু তুই কথা লবি? ছেলেটা প্রত্যেকদিন চাল ভাজা খায়, বেঁধে যাবে গলায়, ওকে অন্তত এক গ্লাস পানি পান করাবে। সাজু কি আর আছে? মা বাবার ভয়ে প্রাণ বল্লভকে ডাকিতে পারে না কাছে। মা বাবার ভয়ে ডাকতে পারে না, আর মা অনুমতি দিয়েছে। সাজু রূপাইকে ডাকছে, ও ও ভিন গ্রামের ছেলে, একটু আমাদের বাড়িতে এসো, আমি তোমাকে পানি দিচ্ছি, পান করিয়ে যাও। দুজন দুজনের ভেতরে রূপাই বাড়িতে যখন গেল, আরো নিবিড় বন্ধন তৈরি হলো। সাজুর মা রূপাইকে বলল, রূপাই মাঝে মাঝে তুমি আমাদের বাড়িতে এসো। এখন মাঝে মাঝে রূপাই ওই বাড়িতে যায়। গ্রামের কিছু ছেলে এইটা নিতে পারলো না। দেখবেন এটা সহজাত হিংসা। আপনাদের গ্রামের একটা সুন্দরী মাইয়ে যদি অন্য গ্রামের একটা ছেলে এসে তাকে ভালোবাসে, মানুষের রাগ হয়। গ্রামের কিছু ছেলেপুলে কি করলো, যে রূপাইকে এই বাড়িতে আসতে দেব না। ওরা সন্ধ্যাবেলায় বাজারের ভেতরে কঞ্চির লাঠি নিয়ে লুকিয়ে থাকলো। যখন রূপাই ওই পথ ধরে রওনা হলো, ওই কঞ্চির লাঠি দিয়ে সপাং সপাং করে রূপাইয়ের গায়ে বাড়ি দিল। এখন রূপাই জানে যে এই বাড়িতে গেলে এবার আমাকে পিটিয়ে মেরেই ফেলবে, আমি আর যাব না। এখন রূপাই আর ওই বাড়িতে যায় না। সাজু ও রূপাইকে দেখিতে পায় না। সাজু কৃষা হতে থাকলো, বন্ধুর বিরহে দেহখানা ক্ষীণ হতে থাকলো, আর রূপাই কৃষ হতে থাকলো। ওই গ্রামে এক ঘটক ছিল, নাম দুকুমিয়া। দেখবেন আপনার গ্রামের ঘটনা, আপনি আপনার গ্রামের ছেলে মেয়ে কার সাথে প্রেম করে জানেন না, কিন্তু ঘটকরা এমন কোন ছেলে কোন মেয়ের সাথে প্রেম করে ও 10 গ্রামের খবর জানে। ওই দুকুমিয়া বলল, দেখো তোমার মেয়ে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, ভিন গ্রামে একটা ছেলে আছে রূপাই, মধ্যবিত্ত পরিবার, ভালো ছেলে, ওর সঙ্গে মেয়েটাকে বিবাহ দেয়। সাজুর মা রাজি হয়ে গেল, রূপাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। যখন বিয়ে হয়ে গেল, কিছুক্ষণ পরে রূপাইয়ের লাঠিয়ালি করার ডাক আসলো। দেখেন কি নির্মম পরিবেশ।
জমিদারের কাছ থেকে 500 টাকা নগদা নিয়েছি, লাঠিয়ালি করতে হবে। সাজুকে বলল, সাজু বিবাহ হয়ে গেছে, এখন আমি একটু লাঠিয়ালি করতে যাব। সাজু বলে, বন্ধু তুমি বলো কি, প্রথম বিবাহ হয়েছে আমাদের, আজকে আমাদের বাছর, তুমি আজকে যাবে লাঠিয়ালি করতে? বলছে, তুমি জানো না জমিদারের কাছ থেকে 500 টাকা নগদা নিয়েছি, যদি না যাই হয় আমাকে প্রাণে মেরে ফেলবে, তা নাহলে গ্রাম থেকে বিতাড়িত করবে। আমি লাঠিয়ালি করতে যাব আর আসবো। রূপাই লাঠিয়ালি করতে চলে গেল। হ্যাঁ, রূপাই লাঠিয়ালি করতে চলে গেল, কিন্তু দুঃখের বিষয় রূপাইয়ের হাতে 3 জন মার্ডার হয়ে গেল। রূপাইয়ের হাতে যখন হলো 3 জন মার্ডার, রূপাইয়ের উপরে উপর থেকে নেমে এলো গুলি করার অর্ডার, বডি ওয়ারেন্ট হয়ে গেল, পুলিশ দেখা মাত্রই গুলি করবে, ফেরার আসামি। এদিকে সাজু বাসর রচনা করে আছে, কখন আমার প্রাণবল্লভ আমার কাছে আসবে, বাহু বন্ধনে তাকে বক্ষ মাঝে নিয়ে মনের যত দুঃখের কথা জানাবো। রূপাই আর আসে না, ফেরার আসামি তো। রাত্রি দ্বীপ প্রহারে ঝি 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 করে ঝিঝি পোকা ডাকছে। সাজু গভীর আগ্রহে বন্ধুর জন্য প্রতীক্ষা করছে, আর রূপাই ঘরের দরজার ভেতরে একখানা পা দিয়ে আরেকটা পা বাইরে রেখে, সাজু বন্ধ, এসেছো, এসো আমার বাসরে এসো। না, কেন বাসরে আসবে না কেন? রূপাই বলল, বাসর করতে আসেনি, এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে। সাজু যেন আহত বাঘিনীর মতো মস্তকে হাত দিয়ে মস্তকে যেন তার বজ্রাঘাত হলো। না না বন্ধু, না। তুমি কি আমাকে বলতে পারো মিলনের আগে কোনো নারী তার স্বামীকে বিদায় দিতে পারে? আমাকে বিবাহ করে আজকে বিদায় নিয়ে চলে যেতে চাইছো, আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? রূপাই বলল, না। তাহলে আমাকে ছেড়ে যাবে কেন? বলল, দেখো আমার লাঠিয়ালি করতে গিয়ে আমার হাতে 3 জন মার্ডার হয়ে গেছে, আমার এই দেহটা বডিটা ওয়ারেন্ট হয়ে গেছে, আমাকে পুলিশ দেখা মাত্র গুলি করবে। তোমার কাছে থাকলে হয়তো ক্ষণিকের জন্য আমাকে পাবে, কিন্তু চিরতরে তুমি আমাকে হারাবে, আমাকে বিদায় দাও। সাজু 2 চোখের জল ছেড়ে দিয়ে বলল, বন্ধু তোমার সুখেই আমার সুখ, যদি তোমাকে বিদায় দিলে তুমি ভালো থাকো, তবে সুখে থাকো নিঠুর বন্ধু আমার। তবে তুমি যদি চলে যাচ্ছ, আমাকে কার কাছে রেখে যাচ্ছ? আমার তো দুনিয়ায় কেউ নাই। প্রত্যেকটা নারী বিবাহের আগে মা বাবা হয় তার জীবনের সর্বস্ব, আর বিবাহের পরে স্বামীও হয় তার জীবন সর্বস্ব। তাহলে তুমি আমাকে এখন আমার মা বাবার থেকে আমাকে বিবাহ করে এনেছো, তুমি চলে যাচ্ছ, আমাকে রেখে যাচ্ছ কার কাছে? প্রতি উত্তরের উপায় সাজুকে বলেছিল কি, আহা, যেজন মাকড় সারি জালে হাতি বাঁধায়, পাশার ভাষায় জলে, আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। মাকড় সারে জালে হাতি বাঁধায়, পাষাণ ভাষায় জলে, আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। বলে এই বলে রূপাই গেল চলে রে। ও সাজুর মুখ খাইল মুখের হাসি, রূপাই চলে গেল। সাজু বাপের বাড়িতে গেল, মাকে বলল, মা আমাকে কিছু রঙিন সুতো আর কিছু কাপড় দাও। সাজুর মা সাজুর মন বুঝে কিছু রঙিন সুতো আর কিছু কাপড় দিল। আগেকার দিনে মায়েরা নকশি কাঁথা সেলাই করতো না আমার, এখনো এখানে আমার অনেক মায়েরা পারে বিভিন্ন নকশা দিয়ে কাঁথা তৈরি করতে, তাই না? ও নকশি কাঁথা তৈরি করত।
নকশি কাতার ভিতরে কি গাঁথলো না, প্রথম যেদিন জল ভাঙার গান গাইতে গিয়ে বন্ধুর সাথে দেখা হয়েছিল, নদীর ঘাটে বন্ধুর হাত কেটে গিয়েছিল দায়ের আঘাতে, নিজের অঞ্চল ছেড়ে বন্ধুর হস্ত বন্ধন করে দিয়েছিল। যেদিন বন্ধুর সাথে বিবাহ হলো, আবার বন্ধু যেদিন বিদায় নিয়ে চলে গেল, সমস্ত স্মৃতি ওই নকশি কাতার ভেতরে গেঁথে রাখে। মাকে বলল, শোনো মা জননী, মা গো, মামা আমি আর বেশি দিন বাঁচব না, আমি মরে যাব, কিন্তু যদি কোনোদিন আমার বন্ধু আবার এই পথ দিয়ে ফিরে আসে মা, কথা নিয়েও আমার তৈরি করা এই নকশি কাঁথাখানা তুমি আমার বন্ধুর হাতে তুলে দিও। সত্যি সত্যি সাজু মারা গেল। গ্রামের লোক সাজুকে কবর দিল। সাজুর মা সহ্য করতে না পেরে যে কাঁথার ভিতরে সাজুর জীবনের সমস্ত স্মৃতি বন্ধুকে নিয়ে কাঁথা, ওই কাঁথাটা কবরের উপরে বিছিয়ে দিল। হ্যাঁ, বহুদিন পরে রূপাই আসলো সাজুর খোঁজে, এসে জানতে পারলো তার প্রাণবল্লভী আর বেঁচে নেই, সে তার বিরহে জীবন ত্যাগ করেছে। রূপাই গিয়ে কি করলো, ওই কাঁথাখানা দেখে তার সমস্ত স্মৃতি যেন পুনরায় মরমে আঘাত করলো। কাঁথাখানা বুকে নিয়ে সাজু সাজু বলে দেখা গেল সেও প্রাণ ত্যাগ করলো। গ্রামের লোক সহ্য করতে না পেরে ওই সাজুর কবরের পাশে রূপাইকে আবার কবর দিয়ে দিল। কি ভালোবাসা! এইখানে দাঁড়িয়ে পাগল কবি বিজয় সরকার মহাশয় কলম দিলেন কি, সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। ও তারাই আছে চির ওরে নিরাপত্তায় রে, ও তাদের দুইটি হিয়া পাশা পাশি সাধু দেখায়। এখানে মরমী কবি প্রেমিক প্রেমিকার পক্ষ নিয়ে বিশ্ব স্রষ্টার কাছে নিবেদন রাখলো কি, অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝি ভালোবাসার নাহি রে এমন, অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝি ভালোবাসার নাই রে এমন। ও তাইতে বুঝিস নাই ওরে বিরোহীর মন রে, আরে কেন তাদের কান্না হাসি, পল্লী কবি জসীমউদ্দিন বেদনার ছায়ায় নকশি কাঁথা লিখে গেছে মরমের মায়ায়। ও পল্লী কবি জসীমউদ্দিন বেদনার ছায়ায়
লিখে গেছে বরণের মায়ায়। ও কত ভাবুক কবিগান পাশে কল্পনায় রে। ওই আমি সত্য লোকের তত্ত্ব রাশি। নকশি কাঁথার মাঠের লোকে আজও শুনতে পায় সাগর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। ও নকশি কাঁথার মাঠের লোকে আজও শুনতে পায় সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায়। ও পাগল বিজয় বলে আমার পরাণে চাই রে। ওই বাঁশি একবার শুনে আসি। সেই রাধে গোবিন্দ ভজ মন জয় রাধে। আপনারা বসুন বসুন, যাচ্ছেন কেন? আরে মিলন শুনে না বাড়ি, আপনারা মিলন যে যে না শুনে বাড়ি যাবেন, বাড়ি গেলে তাদের মিলন হবে না। জান কি এতক্ষণ ধৈর্য ধরে বসে রয়েছে, আর এইটুখানি বসেন, একটুখানি বসেন, আর 5-10টা মিনিট বসেন। আচ্ছা, আমরা আজকে বৃন্দাবনে এসেছি, হ্যাঁ, সবাই মিলে আজকে নৃত্য করবো, হ্যাঁ? সবাই মিলে নৃত্য করব, ঠিক আছে? আজকে শেষের দিনের গান, আমরা সবাই হাসি মুখে নৃত্য করতে করতে কৃষ্ণ নামে শ্রী রাধে গোবিন্দ ভজ। এখনো বাঁধতে পারো নাই? আরে ঠাউরে, খালি হাত দিয়ে খালি হাত। সবাই উঠে দাঁড়াও। শ্রী রাধে গোবিন্দ ভজ মন জয় রাধে। শ্রী রাধে গোবিন্দ সবাই মিলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও সবাই। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। শ্রী রাধে গোবিন্দ, হে হে সবাই মিলে। যেভাবে প্রশ্ন করলো ধর্ম সবার গায়ে। এই, আমার দিকে লক্ষ্য দাও, চোখ বুঝে গাপাই। যেভাবে প্রশ্ন করলাম ধর্ম সবার গায়ে, বসে বসে শুনলেন যত ভক্ত শুধু করে জবাব দিলাম, শুনলেন দিদি মন। আপনারাও শুনলেন যত ভক্ত জ্ঞানী জন। যদি তোমার মনের মাঝে কিছু জানতে রয়, দয়া করে বলো দেখি ধর্ম সবার গায়ে। আমার সবাই মিলে বলো বৃন্দাবন কি, ব্রজধাম কি, নবদ্বীপ ধাম কি, ভক্ত বৃন্দাবন কি, ভক্ত ব্রজধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, যার
ব্রজের গুরু গোসাই কি, নিত্যানন্দ কি, পঞ্চতত্ত্ব কি, শ্রী রাধে গোবিন্দ মন জয় রাধে। ভালো কথা বললে তুমি সভ্য সবার ঠাই, সবাই মিলে তোমার কথা শুনে আমি বড় শান্তি পাই। তবু একটা কথাই আমি জানিবারে চাই, বাবা। তুমি এবার বলো দেখি গৌরাঙ্গ গোসাই, হ্যাঁ। এ ভক্তি কেমনে হবে বলো দেখি তাই, সেই কথাটি তোমার কাছে জানিবারে চাই। শোনো 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 বলভদ্র আমার কথা লবে, তিনি থাকিতে ভক্ত ব্রজ সেইখানেতে যাবে, ভক্তের পদ ধুলি নেওয়া তোমার চাই, তবেই তো কৃষ্ণ করবে বৈকুণ্ঠ গোসাই। শ্রী রাধে গোবিন্দ এই! গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। শোনো 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 তোমার বিশ্বাস বলে তাই, তোমার কাছে মনের কথা সব হাতে জানাই, তুমি আমার সঙ্গ করো সুমিদন মন, তোমার কাছে সঠিক তত্ত্ব করব উত্থাপন, বর্ণ চড়ায় আমের মতো তোমার গতি হয়, বাহিরেতে শক্ত তোমার ভিতর নরম রয়, তাই তো বলি বড় ভদ্র আমার কথা লও, ব্রজের ধুলির মাঝে তুমি গড়া গড়িয়াও। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। নিতাই কি, গৌর হরি কি, জয়। ব্রজধাম কি, জয়। ভক্তধাম কি, জয়। লোকনাথ বাবা কি, জয়। কমিটি কি, জয়। গ্রামবাসী কি, জয়। সাধুর প্রেমের বায়ার কি, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আরে ভালো কথা বললে তুমি সভ্য বাবা। সবার ঠাই, এই, তোমার কথা শুনলাম আমি গৌরাঙ্গ গোসাই, তুমি জানি অন্তর্যামী কথা মিথ্যা নয়, বাবা। সব কিছু তুমি তাহা জানো তাহি আই, এই। তুমি যখন জেনে গেছো বলি সবার ঠাই, ভক্তবৃন্দের কৃপায় আমি তোমার কাছে চাই। তুমি আরে একদিনে বৃন্দাবনে রাধা কৃষ্ণ সঙ্গ, বাবা। দুইজনে এক জায়গায় করে উপবেশন, রাধা রানী কৃষ্ণের কাছে ঘুমাইয়া গেল, স্বপন মাঝে গৌর বরণ পুরুষও দেখিল, বিচারিতা হয়ে গেছি বলিল তথায়, কৃষ্ণ বলে তোমার কোনো কষ্ট বটে নাই, পরের লীলাই এইভাবে গৌর হয়ে যাব, হয়তো কি প্রেমে দিয়ে জগৎ মা যাব। গোবিন্দ জয় জয়। রাধা কৃষ্ণ তাই তো এবার এক অঙ্গ হলো, বাবা। গৌর হয়ে এইবার দেখো নদিয়াতে এলো, নিজে হরি হয়ে দেখো তিনি ভিখারি হয়, প্রেম ভক্তি আসিয়া জগৎ মাঝে দেয়, আরে দুঃখে তাপি যারা আদি জগৎ মাঝে ছিল, নামের পরশ পেয়ে তারাই উদ্ধার হয়ে গেল, আরে তাই তো বলি ও মন ভোলা কেন করো দেরি, সাত বদনে প্রেমানন্দে বলো হরি হরি। হরি বল, হরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। শুনে তোমার এই যে শুনো তোমার মধুর বাণী, আমার তো এখন এই জোড়ানো পরানি, তবুই আমি একটা কথা জানিবারে চাই, ভক্তবৃন্দেরকে পাই আমি কেমন করে পাই, তুমি প্রভু ভক্তি আমায় একটু করো দান, যাতে আমায় কৃপা করে যত জ্ঞানবান হয়। এই যে দেখো মধুর হলো দেখো বৃন্দাবন, বাবা। এখানেতে রাধা রানী কৃপা করে যখন, হরি বল। রাধা রানীর চরণ ধুলি এই ব্রজতে রয়, আরে গড়াগড়ি করো তুমি বলিব তোমায়, রাধা রানীর কৃপা যখন তোমার বটে হবে, সীতানন্দে রাধা কৃষ্ণের হরি বল, যুগল হরি বল, দেখিবে। হরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়।
বধুর মিলন হলো একবার চাঁদ বদলে সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো রাধা কৃষ্ণ কি জয়। গৌর নিতাই কি জয়। শান্তি হরি কি জয়। সাধুগুরু বৈষ্ণব কি জয়। সাধুর আনন্দ বাজার কি জয়। কমিটি কি জয়। এলাকাবাসী কি